সেকশন 7-এ আমরা যেসব বিষয় জানব তার মধ্যে ফর্ম কেন দরকার, ফর্মের ধরন এবং প্রকারভেদ, বিভিন্ন ধরনের ফর্ম সম্পর্কে আমরা আলোচনা করব। এরপরে ফর্মে কি কি ধরনের অপশনস ব্যবহার করা হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তারপরে আমরা ইন প্র্যাকটিক্যাল একটি ফর্ম ডিজাইন করব HTML ট্যাগ ব্যবহার করে। এরপরে আমরা জানব যে কেন সার্ভার সাইডের প্রয়োজনীয়তা রয়েছে ফর্মের ক্ষেত্রে, যদিও এই বিষয়টি এই লেকচার বা এই কোর্সের অন্তর্ভুক্ত না, তবুও আমি আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সাধারণত আমরা দেখি বিভিন্ন ওয়েবসাইটে আমাদের রেজিস্ট্রেশন করতে হয় কিংবা লগ ইন করতে হয়। যেমন ফেসবুকে আমরা রেজিস্ট্রেশন করি বা লগ ইন করি। এই রেজিস্ট্রেশন কিংবা লগ ইন করার জন্য আমরা ফর্ম ফিল আপ করি। HTML ইউজ করে সেই সব ফর্ম ডিজাইন করা যায়। প্রশ্ন হলো ফর্ম কেন দরকার? এই ফর্মের মাধ্যমে আমরা সাধারণত ইউজারের কাছ থেকে তথ্য সংগ্রহ করি। ব্যবহারকারীর তথ্য বিভিন্ন রকম হতে পারে, যেমন নাম, ইমেল, পাসওয়ার্ড, আইডি কার্ড, ফটো ইত্যাদি। তো ফর্ম ব্যবহার করা হয় ইউজারের কাছ থেকে ডাটা কালেক্ট করার জন্য। সহজ কথায় ব্যবহারকারীর তথ্য সুরক্ষিতভাবে আদান প্রদান করার জন্যই ফর্ম ব্যবহার করা হয়। যেমন আমরা ফেসবুক ব্যবহার করি ইমেল বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড ইউজ করে। আমরা যখন ফেসবুকে রেজিস্ট্রেশন করি তখন ফেসবুক আমাদের সেসব তথ্য তাদের সার্ভারে সুরক্ষিত করে রাখে। আমরা যখন ফেসবুকে লগ ইন করি তখন আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ফেসবুকের সার্ভারে ম্যাচ করলে অ্যাকাউন্টে লগ ইনের অনুমতি পেয়ে যাই। আর যদি সবাই আপনার আইডিতে প্রবেশ করতে পারে তাহলে আপনার আইডিটি সুরক্ষিত নয়। এই কারণে তথ্যের সংগ্রহ এবং সুরক্ষিত করে আবার ব্যবহার করার জন্য HTML-এ ফর্ম ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের ফর্মের এলিমেন্টের মাধ্যমে ডাটা কালেক্ট করা হয়। আমাদের পরবর্তী লেসনে বিভিন্ন ধরনের ফর্মের এলিমেন্ট সম্পর্কে জানব। এর আগের লেকচারে আমরা জেনেছি ফর্ম কেন দরকার। ফর্মের ধরন এবং প্রকারভেদ বিষয়ক এই লেসনে আপনাকে আবারও স্বাগতম। HTML ফর্ম মূলত একটি ট্যাগ যা এভাবে লেখা হয়। দেখেই বোঝা যাচ্ছে এটি একটি সিম্যান্টিক ট্যাগ, কারণ এর মানে আমরা সবাই বুঝি যে এটা প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে। বাস্তব জীবনে আমরা সবাই বিভিন্ন কাজে কোনো না কোনো ফর্ম পূরণ করেছি। ফর্মের তথ্য নেয়ার জন্য কোথাও লিখতে হয়, আবার কোথাও টিকমার্ক দিতে হয়, আবার ছবির জন্য তোলা ছবিটি আঠা বা স্ট্যাপল করে দিতে হয়। ঠিক এই সব কাজ HTML দিয়ে করার জন্য ফর্ম ট্যাগের অনেকগুলো নেস্টেড এলিমেন্ট আছে। যেমন ফেসবুক ইউজার নেম এবং পাসওয়ার্ড সংগ্রহ করে টেক্সট বক্স এবং পাসওয়ার্ড ফিল্ডের মাধ্যমে। এছাড়াও চেকবক্স, রেডিও বাটন, ড্রপডাউন মেনুর মাধ্যমেও ফর্মের তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। যেমন রেডিও বাটন দিয়ে ইউজার মেল না ফিমেল সেটি সিলেক্ট করে দেয়। কোনো একটি ওয়েবসাইটের নিয়ম নীতিগুলোর সাথে আমরা একমত কিনা সেটা জানার জন্য টিকমার্ক দিতে হয়। তারপর ড্রপডাউন মেনুতে অনেকগুলো অপশন থাকে, একটি সিলেক্ট করতে হয়। যেমন আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন বা আপনার দেশের নাম কি, এখানে হয়তো থাকবে অনেকগুলো অপশনস, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান ইত্যাদি। ড্রপডাউন মেনু থেকে আমরা একটি পছন্দ করে দিই। মূলত HTML ফর্ম ব্যবহার করা হয়ে থাকে ইউজারের কাছ থেকে তথ্য সংগ্রহ করার জন্য। পরের ভিডিওগুলোতে আমরা ফর্ম ট্যাগের বিভিন্ন এলিমেন্ট এবং নেস্টেড ট্যাগ নিয়ে আলোচনা করব। ওয়েলকাম এগেইন। এই লেকচারে আমরা ফর্মের বিভিন্ন ধরনের এলিমেন্ট সম্পর্কে জানব। টেক্সট নেয়ার জন্য ফর্ম এলিমেন্ট টেক্সট বক্স ইউজ করা হয়। পাসওয়ার্ড নেয়ার জন্য পাসওয়ার্ড নামে একটি ইনপুট এলিমেন্ট ইউজ করা হয়। যখন আমরা পাসওয়ার্ড টাইপ করি পাসওয়ার্ডটি দেখা যায় না। এরপরে আমরা রেডিও এলিমেন্ট ইউজ করি। রেডিও এলিমেন্ট ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের অপশনস থেকে একটি সিলেক্ট করার জন্য। যেমন মেল বা ফিমেল সিলেক্ট করার জন্য আমরা সাধারণত রেডিও বাটন ইউজ করি। আরেক ধরনের ইনপুট এলিমেন্ট চেকবক্স। কয়েকটি বিষয় সিলেক্ট করার জন্য, এক বা একের অধিক বিষয় সিলেক্ট করার জন্য চেকবক্স ব্যবহার করা হয়। চেকবক্সে ইউজারকে টিক দিয়ে দিতে হয়।
এর পরবর্তী লেসনে আমরা একটি ফর্ম ডিজাইন করব যেখানে বিভিন্ন ধরনের ফর্মের এলিমেন্টগুলো থাকবে। ডিজাইনিং আ বেসিক ফর্ম লেকচারে আপনাকে স্বাগতম। চলুন দেরি না করে সরাসরি কোডে চলে যাই। প্রথমেই ডেস্কটপে আমি একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি। এই ফোল্ডারটিকে ওপেন উইথ ভিএস কোড, তো নতুন একটি ফাইল form.html নামে একটি ফাইল তৈরি করছি। ডিফল্ট কোড জেনারেট করে এখন সরাসরি আমরা ফর্ম এলিমেন্টটি লিখব, form, এন্টার দিলাম। এরপরে আমরা চাচ্ছি এখানে আমরা দেখাবো ফার্স্ট নেম একটা টেক্সট, ফার্স্ট নেম কোলন, এরপরে একটি ইনপুট, লাস্ট নেম ইনপুট, এরপরে সেক্স ইনপুট। হয়তো সেক্সের জন্য আমরা প্রথমে লিখতে পারি মেল, ফিমেল, এরপরে কান্ট্রি, এটা একটু পরে লিখতে যাচ্ছি আমরা। এরপর অ্যাড্রেস, এরপর ইন্টারেস্ট, প্রথমে রাখা যেতে পারে ফুটবল, ক্রিকেট। ওকে, মোটামুটি এই কয়েকটি ইনপুট নিয়ে আমরা দেখব কিভাবে ফর্ম তৈরি করতে হয়। তো ইনপুট এলিমেন্টের ফর্মের যে নেস্টেড ট্যাগ ইনপুট এলিমেন্টের কোনো ক্লোজিং ট্যাগ নেই। এই জন্য গুড প্র্যাকটিস হচ্ছে লাস্ট রাইট অ্যাঙ্গেলের সাথেই একটি স্ল্যাশ দিয়ে দেওয়া, যেটা আমরা এর আগের লেসনগুলোতেও দেখেছি। যেসব ট্যাগের ক্লোজিং ট্যাগ নেই সেটার শুরু ট্যাগের শেষের অ্যাঙ্গেল ব্র্যাকেটের আগে একটি স্ল্যাশ দিয়ে দিতে হয়। এখন প্রশ্ন হলো, এখানে সবগুলোই আমরা বলছি ইনপুট এবং কান্ট্রি আর অ্যাড্রেসের জন্য আমরা কোনো ইনপুট এখন পর্যন্ত দেইনি। ফাইলটিকে সেভ করে আগে আউটপুটটি দেখে আসি। তো আমাদের ফর্মটি মোটামুটি দেখতে একটু অন্যরকম হলেও কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি, যেমন ফার্স্ট নেমের পরে সত্যিকার অর্থেই একটি লেখার জায়গায় এসেছে। আমি ট্যাব দিয়ে পরের ঘরে গেলাম এবং সবগুলোই টেক্সট ফিল্ড চলে এসেছে। আমাদের ফর্মটিতে সব তো টেক্সট ফিল্ড হবে না, কাজেই আমাদেরকে এই এলিমেন্টগুলোর টাইপ চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করে দিয়ে নির্দিষ্ট টাইপের এলিমেন্ট, সেই সাথে লাইন ব্রেক হলে দেখতে ফর্মটি আরেকটু সুন্দর হতো। লাইন ব্রেকের জন্য আমরা জানি বিআর ট্যাগ দিতে হয়, তো আমরা বিআর ট্যাগ দিয়ে নিচ্ছি। এখানে আপাতত দিয়ে রাখি বিআর ট্যাগ, শেষেরটার ক্ষেত্রে আর না দিলেও চলবে। ওকে, সেভ করে চাইলে আউটপুট দেখে আসা যায়। আরেক লাইন করে ব্রেক দিলে ভালো হতো, তবে সবচেয়ে ভালো হবে যদি আমরা পি ট্যাগে প্রত্যেকটা লাইনকে নিই, কারণ পি ট্যাগ পুরো একটি লাইন দখল করে থাকে, বা ডিভিশন ট্যাগ আমরা ইউজ করতে পারি। আপাতত ফর্মের ডিজাইন নিয়ে আমরা চিন্তিত না হলেও চলবে, কারণ আমরা অত্যন্ত নাইস কিছু ফর্ম ডিজাইন করতে যাচ্ছি যখন আমরা সিএসএস শিখব।
তো যেটা বলছিলাম, ফার্স্ট নেম এবং লাস্ট নেমের জন্য টেক্সট টাইপ, ইনপুট টাইপ ঠিক আছে, কিন্তু মেল বা ফিমেলের ক্ষেত্রে আমাদের ব্যবহার করার কথা ছিল রেডিও বাটন, অর্থাৎ ইদার মেল অর ফিমেল। কান্ট্রির জন্য আমরা কিছু অপশন দিব, বাংলাদেশ, ইন্ডিয়া, ভুটান, পাকিস্তান, নেপাল, এইভাবে। অ্যাড্রেসের জন্য আমরা একটি বড় জায়গা রাখবো যেখানে লেখার কয়েক লাইন লেখার জায়গা থাকবে, এক লাইন এরকম নয়। এবং ফুটবল এবং ক্রিকেটে কারো ইন্টারেস্ট দুটোতেই হতে পারে, সেজন্য আমরা টিক মার্ক দেওয়ার ব্যবস্থা করব। তো মোটামুটি অ্যাড্রেস এবং কান্ট্রি ছাড়া বাকি সবগুলোই ইনপুট ট্যাগ দিয়ে লিখেছি। তার মানে কোনো একটি ইনপুট যখন লেখা হয় এর ডিফল্ট টাইপ হচ্ছে টেক্সট। তো আমরা এখন ইনপুট এলিমেন্টগুলোর টাইপ দিয়ে ডিফারেন্সিয়েট করব। যেহেতু আমরা কোনো টাইপ বলে দেইনি, তার মানে এটা ডিফল্ট টাইপ হচ্ছে টেক্সট, যেটি দেখতে ঠিক এরকম। এখন লাস্ট নেমের ক্ষেত্রেও আমাদের টাইপ হবে টেক্সট, কিন্তু সেক্সের ক্ষেত্রে আমরা টাইপ দিব রেডিও, ফিমেলের ক্ষেত্রেও টাইপ হবে রেডিও। কান্ট্রি এবং অ্যাড্রেস নিয়ে আমরা একটু পরে দেখছি। ফুটবলের ক্ষেত্রে আমাদের টাইপ হবে চেক বক্স, ক্রিকেটের ক্ষেত্রেও আমরা টাইপ লিখব চেক বক্স। এখন একটু সেভ করে দেখে আসি। F5 প্রেস করলাম। ও ওয়াও, নাইস। সো উই ক্যান রাইট হিয়ার এনি টেক্সট and we can select male or female, এবং ইন্টারেস্টের জন্য আমরা ক্রিকেট অর ফুটবল টিক করে দিতে পারি। কান্ট্রি এবং অ্যাড্রেস নেওয়ার জন্য আমাদের দুটি ভিন্ন ধরনের ট্যাগ ব্যবহার করতে হবে। এখানে বাড়তি কিছু ট্যাগের ক্লোজিং ছিল যেগুলো আমরা মুছে দিতে পারি। এখন কান্ট্রির জন্য আমাদের একটি ভিন্ন ধরনের এলিমেন্ট নিতে হবে, যেখানে অনেকগুলো অপশন থাকবে। ক্লিক করলে কান্ট্রির নেমগুলো দেখাবে এবং সেখান থেকে ইউজাররা একটি সিলেক্ট করতে পারবে। তো আমি এই লাইনটিকে একটু নিচের দিকে নিয়ে যাচ্ছি। আমরা এইভাবে লাইন ভেঙে নিলে কোনো সমস্যা নেই, এতে কোড বুঝতে সুবিধা হয়। বিআর ছাড়া এই লাইন ব্রেকগুলো ওয়েবসাইটে কখনোই দেখাবে না। আমাদের যদি লাইন ব্রেক দরকার হয়, এর আগে আমরা দেখেছি বিআর ট্যাগ দিয়ে সেটি করা হয়। এছাড়া যতই আমরা লাইন ব্রেক দিই না কেন এন্টার দিয়ে, এই লাইনগুলো কখনোই ওয়েব পেজে কাউন্ট হবে না। ওকে, তো আমরা যেই এলিমেন্টটি কান্ট্রির জন্য ব্যবহার করি সেটা কি বলে সিলেক্ট। তাহলে এটি একটি সিলেক্ট ইনপুট এলিমেন্ট, যেটি ফর্মের একটি নেস্টেড এলিমেন্ট। অর্ডার্ড বা আনঅর্ডার্ড লিস্ট ওএল বা ইউএল এর জন্য আমরা দেখেছি ওএল বা ইউএল একা কাজ করতে পারে না, কারণ একটি লিস্টে অনেকগুলো লিস্ট আইটেম থাকে। ঠিক সেরকমভাবেই সিলেক্টের জন্য অনেকগুলো অপশনস থাকে। যেমন আমরা লিখব অপশন, প্রথম অপশনটা আমি লিখলাম বাংলাদেশ, তারপরে সেকেন্ড আর একটি অপশন দিলাম ইন্ডিয়া, থার্ড আর একটি অপশন দিচ্ছি পাকিস্তান, ফোর্থ আর একটি অপশন দিচ্ছি নেপাল, তারপরে আরও অপশন থাকতে পারে, as many option as we need। এভাবে যতগুলো দেশ পৃথিবীতে আছে আমরা সব দেশগুলোর নাম অপশনে দিয়ে দিতে পারি। তো চলুন দেখে আসি কেমন দেখায়। ওয়াও, নাইস। তো আমাদের এখানে বাংলাদেশ দেখাচ্ছে সিলেক্টেড, এরপরে ইন্ডিয়া, তারপরে পাকিস্তান। তার মানে আমরা যে কোনো একটি সিলেক্ট করতে পারি কান্ট্রি হিসেবে। অ্যাড্রেস দেওয়ার জন্য আরেক ধরনের ইনপুট এলিমেন্ট ব্যবহার করা হয়,
যেটিকে বলা হয় টেক্সট এরিয়া। তার মানে আমাদের অনেক বড় একটি জায়গার দরকার হবে অ্যাড্রেস লেখার জন্য, এবং এর জন্য যে বিশেষ এলিমেন্টটি সেটাকে বলছি আমরা টেক্সট এরিয়া। টেক্সট এরিয়াতে আমরা আর কিছু দিলাম না, এবং টেক্সট এরিয়ার একটি ক্লোজিং ট্যাগ আছে, এটি মনে রাখতে হবে। কেন ক্লোজিং ট্যাগ আছে এটা আমরা সামনে দেখব। তা এখন আউটপুটটি দেখি। ঢাকা, বাংলাদেশ। চমৎকার। তো এই ছিল ফর্ম এবং ফর্মের বিভিন্ন এলিমেন্ট নিয়ে আমাদের এই লেকচারের আলোচনা। সামনের লেকচারগুলোতে আমরা আরও অনেক ধরনের ফর্মের এলিমেন্ট সম্পর্কে জানব এবং সুন্দর সুন্দর ফর্ম ডিজাইন করব, সিএসএস ইউজ করে ফর্মগুলোকে পজিশনিং করব, এবং অনলাইনে যেসব ফর্ম আমরা দেখে থাকি ঠিক সেই রকম ফর্ম আমরা তৈরি করব। এই সেকশনের সর্বশেষ লেকচারে আপনাকে স্বাগতম। এই সেকশনের অন্যান্য লেকচারগুলোতে আমরা ফর্ম কী এবং তার ব্যবহারগুলো দেখেছি। ইউজারের কাছ থেকে তথ্য নেওয়ার পরে সেই তথ্যগুলো আসলে কিভাবে সংরক্ষিত হবে, কোথায় যাবে, তারপরে এসব তথ্য দিয়ে কী হবে, এইসবের জন্য সার্ভার সাইড প্রয়োজনীয়তার কোনো বিকল্প নেই। তার মানে হচ্ছে ইউজার যখন কোনো তথ্য পূরণ করে কোথাও সাবমিট করলো, ধরা যাক ফেসবুকে রেজিস্ট্রেশন করলো, তখন ফেসবুক সেই তথ্যগুলো কোথাও জমা রাখবে। আবার সেই জমা তথ্যগুলো নিয়ে যখন ফেসবুকে কেউ লগ ইন করবে, ফেসবুক সেগুলোকে ম্যাচিং করে দেখবে যে সঠিক ইউজারটি লগ ইন করতে যাচ্ছে কি না। এইসব কারণেই ফর্মে সার্ভার সাইডের প্রয়োজনীয়তা অপরিসীম। তার মানে ডাটাগুলো সংরক্ষণ করার জন্য অবশ্যই আমাদের সার্ভার সাইডে এই তথ্যগুলো কোথাও সেভ করে রাখতে হবে। ধরা যাক আপনি ফেসবুকে রেজিস্ট্রেশন করছেন, ফেসবুকের একটি সার্ভার কোথাও রাখা আছে, আপনি একটি কম্পিউটার থেকে রেজিস্ট্রেশন করছেন। ইন্টারনেটের মাধ্যমে আপনার তথ্যগুলো ফেসবুকের সার্ভারে যে জমা হয়ে থাকে। তারপরে আবার যখন লগ ইন করেন, সেই লগ ইন তথ্যগুলো ফেসবুকের সার্ভারে চলে যায়, এবং যদি সঠিক হয় তাহলে আপনাকে টাইমলাইনে নিয়ে যাচ্ছে বা আমাকে টাইমলাইনে নিয়ে যাচ্ছে। এই যে তথ্যগুলো সার্ভারে গেল, চেক করলো, এর জন্য আলাদা দুটি ল্যাঙ্গুয়েজ আমাদের জানতে হয়। যেমন সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের জন্য পিএইচপি অনেক জনপ্রিয়, এএসপি, জেএসপি, আরও বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। এবং ডাটাগুলো সংরক্ষণ করার জন্য MySQL, MS SQL, Oracle নামে বিভিন্ন ধরনের ডাটাবেস ব্যবহার করা হয়। এই ডাটাবেস এবং সার্ভার সাইডের অংশটি আমাদের এই টিউটোরিয়ালের অন্তর্ভুক্ত নয়। সামনের লেকচারগুলোতে সার্ভার সাইডের আরও কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব।